আমি যখন অফিসে থাকি তখন আমার বোনরা আমাকে কল দিয়ে আমার বউয়ের নামে দোষ বলে, আবার কখনো আমার মা কিংবা আমার ভাই ভাবিরাও আমার বউয়ের নামে দোষ বলে। আমার স্ত্রী নীলুর নাকি অনেক দোষ, সেই দোষগুলোই তারা এক এক সময় এক একজন আমাকে ফোন দিয়ে বলে। আজকাল নীলুর দোষ শুনেই আমার দিন কেটে যায়। অসময়ে পরিবারের কারো ফোন আসলেই বুঝতে পারি আমার বউয়ের দোষ শুনতে হবে। এখন নিশ্চয়ই কোনো ভুল করেছে। সকালে আমার ছোট বোন কল দেয়। পুতুল বলে, ভাইয়া ভাবি কি করেছে শুনেছ? আমি বললাম, কি করেছে? পুতুল বলে, মায়ের ঠান্ডা লাগছে, আজকে একটু গরম পানি গরম করে দিতে বলেছে, দেয়নি। দিন দিন তোমার কারণেই তোমার বউটা একদম মাথায় উঠে গেছে। কোনো একটা কাজের কথা বললে কখনো সে কাজটা করতে চায় না। আমার বোন ফোনটা রাখে। আমি নীলুকে কল দেই। নীলুকে জিজ্ঞাসা করি, কি করো তুমি? নীলু বলে, রুটি বানাচ্ছি। বাবা সকালে রুটি ছাড়া আর কিছু যে খেতে চায় না, তাই রুটি বানাচ্ছি। নীলুকে বললাম, মা নাকি সকালে তোমাকে পানি গরম করতে বলেছে, করনি কেন? নীলু বলে, সকাল থেকে শরীরটা খুব ভালো লাগছে না, অনেক বেশি শরীর ব্যথা করছে, পেটে ব্যথা করছে, তাই একটু শুয়েছিলাম। নীলুর শরীরের খোঁজ নিয়ে ফোন রাখলাম। এই সময় বিচারের আসর বসাতে ভালো লাগছে না আর। অফিস থেকে 2 দিন ছুটি দিয়েছে, বাড়িতে এসেছি। আমি সবকিছু দেখে যা বুঝলাম, নীলুর অনেক দোষ, তার পিছনে একটা কারণ আছে। নীলুর দোষের সাথে আমার বেতনের একটা যোগাযোগ আছে। আমার বড় ভাইয়ের স্ত্রী তেমন কোনো দোষ নেই, কারণ ভাইয়া বড় চাকরি করে, মাসে মাসে বাসায় অনেক টাকা দেয়। আমি বাসায় যা দেই তা কেবলই সামান্য কিছু। আর যে চাকরি করি সেই বেতনে বউকে নিয়ে শহরে থাকা যায় না। সবার বিচার শুনে যাওয়া নিজেকে খুব ব্যর্থ মানুষ মনে হয়। নীলুর তেমন কোনো চাওয়া পাওয়া নেই। আমার কি মনে হয়, নীলু আমাকে বিয়ে করে খুব ঠকেছে। নীলু দেখতে যথেষ্ট সুন্দরী, পরিবারও মাশাআল্লাহ অনেক ভালো। আমার বাবাকে দেখে নীলুর বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। তবে স্বামী হিসেবে নীলুর সব চাহিদা আমি পূরণ করতে পারছি না, কারণ আমার বেতন কম, আমার কাছে টাকা কম। এই দুনিয়ায় এমন যার চাওয়া পাওয়া কম, সে ওই সামান্য জিনিসই যেন পায় না। নীলু দুপুরে রান্না করে এখন ঘরে বসেছে, কপালে ঘাম, শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে নেয়। আমি বিছানায় বসে নীলুকে দেখছি। ওর মুখে দাগ, ঘামে ভেজা মুখের চেয়ে সুন্দরতম আর কিছু নেই। নীলু জিজ্ঞাসা করে, কি দেখছো? আমি চোখ সরিয়ে বলি, কিছুই না। আমি এবার ঠিক করেছি নীলুকে নিয়ে যাব সাথে করেই। একটা বাসারও খোঁজ পেয়েছি, এক রুমের, সাথে ওয়াশরুম আছে, তবে রান্নাঘর বাহিরে। 3 জনের রুমের জন্য একটা রান্নাঘর। জীবনের একটা সময় চাইলে মানুষ একসাথে থাকতে পারে না। আমি সেই বাস্তবতার মুখোমুখি এখন এসে দাঁড়িয়েছি। রাতে নীলুকে বলি, তুমি যাবে আমার সাথে? নীলু বলে, শহর আমার ভালো লাগে না, আর তুমি যে বেতন পাও সেই টাকা দিয়ে কিভাবে চলবে? আমি এখানেই থাকবো, বরঞ্চ আমার গ্রামেই ভালো লাগে। আমি বললাম, দেখো এবার চাইছি তোমাকে নিয়ে যেতে, ভোরে তোমার সব জামা কাপড় গুছিয়ে নিবে। মায়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। নীলু বলে, আচ্ছা ঠিক আছে। নীলুকে নিয়ে এক রুমের এই বাসায় উঠি। একটা পুরাতন চৌকি পেয়েছি 800 টাকায়, কয়েকটা হাঁড়ি পাতিল, এই তো আমাদের নতুন সংসার শুরু হয়ে গেছে। অফিস থেকে বাসায় ফিরে যখন নীলুকে দেখি, এখন স্নিগ্ধ লাগে। নীলুর কোনো দোষ আজকাল আর শুনতে হয় না। এই ঘরে উঠবার পরে নীলুর কোনো দোষ এখন পর্যন্ত চোখে লাগেনি। আমার অভাবের সংসারকে নীলু যত্ন করে গুছিয়ে নিয়েছে। কখনো জিজ্ঞাসা করি, নীলু তোমার এখানে কষ্ট হয়? নীলু হেসে বলে, কই না তো। তারপরে বুঝি হুট করে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। আমাদের অফিসে জামান ভাই নামে একজন লোক আছেন, প্রায় 2 কোটি টাকা জিনিসপত্র তিনি কিনেছেন। জামান ভাই সেবার বলে, রাতুল তোমাকে অনেকদিন ধরে দেখছি, বিশ্বাস জমে গেছে। আমি তোমাকে 22 লক্ষ টাকার প্রোডাক্ট দেব, সব বিক্রি করতে পারলে 5 লক্ষ টাকার মতো লাভ থাকবে। আমি হেসে বললাম, ভাই আমার কাছে এত টাকা নেই যে। জামান ভাই বলল, এখন টাকা দিতে হবে না, তুমি প্রোডাক্ট নিয়ে বিক্রি করে আমার মূলধন আমাকে দিবে, লাভ যা হবে তা তোমার। জামান ভাই বলেন, একটা গোডাউন দেখো, সেখানে প্রোডাক্ট নিয়ে যাও। একটা গোডাউন পেয়েছি, তবে অগ্রিম 30,000 টাকা দিতে হবে। এদিকে আমার হাতে তখন শুধু 2,000 টাকা আছে। নীলুকে নিয়ে শহরে উঠেছি, কিছু ধারও করতে হয়েছে, তাতে হাতে তেমন কোনো টাকাই নেই। নীলু সবকিছু শুনে আমাদের বিয়ের সময়ের ওর বাবার দেওয়া একজোড়া ঝুমকা দিয়ে বলে, এটার দাম লাখখানেক হবে, তুমি এটা বন্ধক রেখে 30,000 টাকার মতো পাবে, যেটা তুমি দিয়ে দাও। নীলুর ঝুমকা বন্ধক রাখতে হয়েছে, ইচ্ছা হয়নি। তারপরও নীলু বলে, তুমি চিন্তা করো না, আমি তো সবসময় পারি না, যখন টাকা হবে ছাড়িয়ে নিয়ে আসবো। আমি একটা গোডাউন ভাড়া নেই। প্রথম মাসে ভালো একটা অ্যামাউন্টের প্রোডাক্ট বিক্রি হয়, 4 মাস পরে সব বিক্রি হয়ে যায়। জামান ভাইয়ের টাকা দিয়ে লাভ থাকে 4,65,000 টাকা, নীলুর ঝুমকা জোড়া ছাড়াই। ঠিক করে দুজনে বাহিরে খাবো। দুপুরে সেদিন নীলুকে নিয়ে বাহিরে খাই। শহরে মেয়েটাকে নিয়ে আসবার পরে সেবারই প্রথম আমার বাইরে খাই। নীলুর জন্য 4টা শাড়ি কিনি আর ফুটপাত থেকে সুন্দর ফুল কিনি। এরপর নীলুকে নিয়ে 2 রুমের একটা বাসায় উঠি। শোবার ঘরের সাথে বড় একটা বারান্দা আছে, যেখানে রোদ আসে, রাতে জ্যোৎস্নাও দেখা যায়। এখন প্রতি মাসে সারা দেশে প্রায় 1 কোটি টাকার মতো প্রোডাক্ট যায় আমার মাধ্যমে। এই পুরো পথটা নীলু ছিল আমার সাথে, এখন বাকি জীবন একসাথে কাটিয়ে দিতে পারলেই হয়।
আমার সামনে বসা রাতুল নামের এই ভদ্রলোক এক শ্বাসে কথাগুলো বলে গেলেন। রাতুল ভাই আমার ভার্সিটির সিনিয়র। 2003 সালে আমার ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছেন। গত মাসে আমার এক বন্ধুর সাথে রাতুল ভাই এখানে আসি। তারপর যখন শুনে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, ভদ্রলোক হেসে বলেন, আমিও জাহাঙ্গীরনগর থেকে পাশ করে বের হয়েছি। ক্যাম্পাসের খোঁজ খবর নিলেন, একসাথে তার অফিসে চা খেতে বসেছি। তখনই কথায় কথায় তার জীবনের গল্পটা শোনালেন। তার জীবনের ঘটনা শুনে বললাম, ভাই আমি লেখক, টুকটাক লিখি, আপনার এই ঘটনা লিখবো? রাতুল ভাই হেসে সম্মতি জানালেন।